আমরা চলে যাচ্ছি ডক্টর আহসানের কাছে তার ভয়ঙ্কর ঘটনা শুনতে। Hello listeners, আমি আহসান হাবিব, second year MBBS student of Rajshahi Medical College and my hometown Kustia. রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এ সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না, কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন, যেগুলো আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায় এবং এরা দুজনেই খুব স্বাভাবিকভাবে মারা যাননি, খুব অস্বাভাবিকভাবে মারা। অস্বাভাবিক উল্লেখ না করলেও বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে এটা ঘটতে পারে। আমাদের রাজশাহী থেকে অনবরত আমরা SMS পাচ্ছি এবং কিন্তু প্রথমে পড়বো বরিশালের একটা SMS। ফার্স্ট স্টোরিটা বেস্ট। ইয়েস, The night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুটকের 8.0 FM। আমি রাস্তালাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। এবং পরবর্তী ঘটনার আগে আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। আগে আমরা একটা ঘটনা যাব, আমরা একটা ছোট একটা অ্যানাউন্সমেন্টে যাই। আমাদের রাজশাহীতে আমরা একটা হরর ক্লাব, ভূত এফএম হরর ক্লাব আমরা ওপেন করেছি এবং সেই হরর ক্লাবে অলরেডি যারা এখানে চালাবেন, আমাদের এখানে অলরেডি প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি তারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা ছোট্ট করে তাদের সাথে একটু পরিচিত হয়ে যাই এবং কারা কারা এখানে আছেন আমি একটু শুনি ছোট্ট করে। ইয়াসিন হুদা সাকিব। আরেকবার বলতে হবে। হ্যাঁ, আমার নাম ইয়াসিন হুদা সাকিব। আমি রাজশাহীতে থাকি, একটা ব্যাংকে কর্মরত আছি। আমি সেক্রেটারি হিসেবে আমাদের এখানে রয়েছেন আজকে ভূত এফএম হরর ক্লাব যেটা রাজশাহী, তার প্রেসিডেন্ট। আমরা তার পরিচয় জানবো। জি ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদ আরেফিন রনি, আপাতত আপনাদের সাথে রয়েছি এবং থাকবো, কথা হবে। আমাদের সাথে আমাদের এখানে এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি রয়েছেন, তার সাথে একটু কথা বলি আমরা। হ্যাপি নিউ ইয়ার। আমি মাহমুদ হোসেন মাসুদ, আমি এই ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। আমি মূলত মঞ্চে কাজ করি আর কি, এবার আপনার সঙ্গে আছি, থাকবো। তো আমরা যেটা করবো, আমরা ঢাকায় ফিরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা ফেসবুকের একটা পেজ ফর্ম করবো এবং সেখানে আমরা পেজ ক্রিয়েট করবো এবং সেই পেজে আমরা ইনভাইট করবো এবং আপনার সাকিবের মাধ্যমে, রনি ভাইয়ের মাধ্যমে এবং মাসুদ ভাইয়ের মাধ্যমে, এদের মাধ্যমে আপনারা সরাসরি এখানে ক্লাবে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ক্লাবে যে সমস্ত ইভেন্ট থাকবে সেখানে অংশগ্রহণ করতে পারবেন এবং আমার মনে হয় যে আমরা সবাই মিলে রাজশাহীতে আরো অনেক 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 ভয় ক্রিয়েট করতে পারবো এখানে। সো আমরা পরে এই বিষয় নিয়ে আরো জানাবো আপনাদেরকে। এবং থ্যাংক ইউ রনি ভাই, থ্যাংক ইউ মাসুদ ভাই, থ্যাংক ইউ সাকিব, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ডক্টর হারুনের কাছে। রাইট ডক্টর হারুন, আপনার ঘটনা শুনি আমরা। আসসালামু আলাইকুম। জি আসসালাম। হ্যালো বর্তমান লিসেনার্স, আমি হারুন রশিদ, এসেছি 56তম MBBS ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। ওকে। আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজের বর্তমান কর্মরত ডোম তার কাছে শোনা। ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। তিনিও ছিলেন একজন পেশায় ডোম। ঘটনাটি 80-র দশকের। রাজশাহী জেলার তানোর থানার একটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রামাঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায় আর কি। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গারোয়ান, যারা পাশাপাশি বসেছিলেন। আচ্ছা। তারা যখন যাত্রা শুরু করলেন, 10-15 মিনিট ভালোই আগালেন আর কি। বিপত্তিটা ঘটলো একটা তেঁতুল গাছের নিচে,
যা ছিল দুটি গ্রামের মাঝখানে এবং জনমানব শূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক গাড়োয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গাড়োয়ান গরুগুলির চাকা কিছুতে আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন, কিন্তু পিছনে তাকে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনের কেউই প্রস্তুত ছিলেন না। আচ্ছা, তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন। ওকে, পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি ঘটেছে। বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। জি জি। তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা মশাল নিয়ে সেই স্থানে আসলেন। এসে যা দেখলেন তা ছিল আরো ভয়াবহ। আচ্ছা। গরু দুটি মৃত অবস্থায় পড়ে আছে, হুম হুম। আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাত্রে পাশের গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অন্য একটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন। আচ্ছা। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটলো তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গাড়োয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। জি। প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন, আচ্ছা। কিন্তু গাড়োয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই। আচ্ছা। এরপর এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন। আচ্ছা। লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে, জি। যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পার্ট। হ্যাঁ। তারা নাকি আর শয়তানি করতে পারে না। জি। তো লাশটির সাথে তাই করা হয় এবং তার লাশটির দুই পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। ব্রেক ঠুকে দেওয়া হয় পায়ের মধ্যে। হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আচ্ছা, পায়ের গোড়ালিতে হ্যাঁ, ব্রেক ঠুকে দেওয়া হয়। এখানে আর কি ম্যালিয়াস আচ্ছা। ম্যালিউল আসছে, আচ্ছা। ওকে। ওইখানে ঠুকে দেয়। ওকে, অনেক ধন্যবাদ ডক্টর হারুন আপনাকে। আর আমি স্পেশালি থ্যাঙ্ক জানাবো আমার ফ্রেন্ডদের যারা আমাদেরকে ইন্সপায়ার করেছে, বিশেষ করে 56তম ব্যাচের সকলকে। জি। আর রিপন এবং পরাগ যারা রাত জেগে আমাদের পাশে এখন অবস্থান করছে, তাদের ওকে, দুজনকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। এবং আমি জানি যে আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহীতে বসে আছেন আমার পাশে মাসুম, এবং এখানে অক্লান্ত পরিশ্রম করছেন জিলানি, এবং আরো একজন আমাদের আছেন হ্যাঁ সামির, রাইট, এবং আমাদের সাথে রয়েছেন, এবং সেই সাথে ঢাকায় আমাদের সাথে এখন এই মুহূর্তে আছেন হচ্ছে আমাদের সাথে শাহিন ভাই, এবং শাহিন ভাই ঢাকাতে অপারেট করছেন আমাদের সাথে এখানে এসছেন হচ্ছে আহমেদ বাবু এবং ফারনান চৌধুরী। তারা সবাই আমাদের সঙ্গে এখানে রয়েছেন, এবং আমি একটু আগে যাদের সাথে পরিচয় করে দিলাম তারা তো এখানে আছেনই। এবং আমি এই মুহূর্তে রাজশাহীর একটা ঘটনা পড়ে শোনাবো আপনাদেরকে, যে ঘটনাটা আমি বলেছিলাম গত সপ্তাহে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়িনি, কারণ এটা রাজশাহীর ঘটনা, এবং যারা রাজশাহীবাসী আছেন তারা তো জায়গাটা শুনেই বুঝতে পারবেন কোন জায়গায় কথা বলছি। আর যারা অন্য জায়গায় বা রাজশাহীতে কখনো আসেননি তারা অন্তত ভয় পাবেন এই বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি, বা খুব অবাক হবেন এটা আশা করছি। যাই হোক, যেভাবে লিখেছেন সেভাবে লিখছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন, থাকেন ময়মনসিং থেকে SMS করছেন, কবে আসবেন? খুব তাড়াতাড়ি আসবো, খুব তাড়াতাড়ি। তবে আগে কক্সবাজার যাবো নেক্সট উইকে। কক্সবাজার থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না, কোনো SMS এখনো পর্যন্ত দেখতে পাইনি কক্সবাজারে। যাবো কি নাকি যাবো না? কাশফিয়া আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আসিফুজ্জামান। আচ্ছা, কাশফিয়ার মেয়ের বার্থডে ছিল, এবং আমাদেরকে আচ্ছা না সরি, আমাকে আমার মেয়েকে শুভেচ্ছা দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসিফুজ্জামান আদনান আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে SMS করেছেন। সোহেল হাতিরপুল থেকে আমাদের SMS করেছেন, সুন্দর হচ্ছে জানিয়েছেন। সুপ্ত আমাদের SMS করেছেন। সোহান আমাদের SMS করেছেন। জেইন তসনিম আমাদের SMS করেছেন। বিকাশ SMS করেছেন লালমনিহাট থেকে। এছাড়াও জহিরুল আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও
জান্নাত, এছাড়াও প্রীতম আমাদের SMS করেছেন, অর্চি ঢাকা থেকে SMS করেছেন, সোহেল আমাদেরকে SMS করেছেন সিদ্দিক খান জুরাইন থেকে, এছাড়াও আরো অনেকেই। এছাড়াও আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছি আপনারা লিখছেন, যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমাদের ফেসবুক পেজ দুটোর আমি অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti, www.facebook.com/bhutfm.russell। আমরা আরো একটা ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। আরো দারুণ দারুণ সব ঘটনা রয়েছে, আরো একটা লাশের ঘটনা রয়েছে, আমরা যেটা কিছুক্ষণ পরে শুনবো। এবং রাজশাহীর সব ঘটনা আপনারা শুনছেন, বাংলাদেশের যেখানে বসে থাকুন বা পৃথিবীর যেখানে বসে আমাদেরকে শুনছেন, আপনারা এই মুহূর্তে শুনছেন রাজশাহীর ঘটনা। এবং যদি সত্যি আমরা বেঁচে থাকি এবং আগামী দিন যদি আমরা কক্সবাজার পৌঁছাই, তাহলে ডেফিনেটলি আমরা আপনাদেরকে শোনাবো কক্সবাজারের স্থানীয় ঘটনা। এবং সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে কক্সবাজারের যারা অধিবাসী রয়েছেন তাদের সহযোগিতা, এবং আশা করছি তারা ইমেল পাঠাবেন আমাদেরকে। আজকে আমি অনেক ইমেল দেখেছি যে ইমেলগুলো আমি নিতে পারিনি, বিকজ সেই ইমেলগুলো এসেছিল বৃহস্পতিবার সকালের পরে। আমাদের আসলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আমরা ইমেল নিয়েছি, তারপরে আমরা ইমেল নেয়নি। বাট আপনাদেরকেও আমরা যদি পরবর্তী রাজশাহীতে আসি বা আপনাদের যে ঘটনাগুলো আপনারা পাঠিয়েছেন সেই ঘটনাগুলো আমরা যদি পারি অবশ্যই পড়ে শোনাবো পরবর্তী এপিসোডে। চলে যাচ্ছি ব্রেকে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, আমাদের সাথে রয়েছেন আহমেদ বাবু, আমাদের সাথে রয়েছেন ফারনান চৌধুরী, আমাদের সাথে রয়েছেন আজকে রাজশাহীবাসী। এবং রাজশাহীবাসী আপনারা অনেকেই শুনতে পেলাম যে রাজশাহী স্টেশনে গেছেন। রাজশাহী স্টেশন মিন্স রাজশাহী ফুর্তি স্টেশন, রাজশাহী, নট রাজশাহী রেল স্টেশন ও রাজশাহী বাস স্টেশন বা বাস টার্মিনাল। সো আপনারা যারা খুঁজছেন ওখানে, আমার মনে হয় যে ভুল জায়গায় খুঁজছেন। অ্যান্ড মানে ওখানে আমরা ফুর্তি স্টেশনে, যেটা রাজশাহীতে। আমাদের সাথে আমাদের নতুন আরেকজন অতিথি এখানে আমাদেরকে জয়েন করছেন। তার আগে একটু বলি যে আমরা লিমিটলেস হরর ক্লাব চাই, ভূত এফএম হরর ক্লাব পুরো বাংলাদেশে এবং সব জায়গায়। আপনারা যারা যারা হরর ক্লাব, ইয়াসিন আমি সবকিছু থামিয়ে দিই, কক্সবাজার থেকে লিখেছেন, রাসেল ভাই কক্সবাজার থেকে আমি ইমেল করতে পারবো না, যদি পারেন আমাকে। ভাই আপনার এই ফোন নাম্বারটাই আমাকে কিন্তু আপনার ইমেল করে দিতে হবে, বিকজ এই SMS থাকবে না আমার কাছে। সো আপনি যারা আপনারা মনে করছেন যে আপনারা পার্টিসিপেট করতে চান কক্সবাজার থেকে আগামী সপ্তাহে, তারা দয়া করে প্লিজ 2 কলম হলেও বা 2 কলম না তো 2 কি হলেও লিখে দিন আর কি। 2-3 বার কি টিপাটিপি করে আপনাদের ওই যে ওই ফোন নাম্বার এবং আপনারা ঘটনার যে বিষয়বস্তু সেটা লিখে আমাদের পাঠিয়ে দিন। আদারওয়াইজ আমরা কাউকে নিতে পারবো না এখানে। এই SMS থেকে আপনাদের নাম এবং ফোন নাম্বার কালেক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো প্লিজ আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা জানেন, bhutfm@radiofurti.fm। গুগল করলে পাবেন, আমাদের ওয়েবসাইটে গেলে পাবেন, যে কোনো জায়গায় গেলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সো প্লিজ একটু আমাদেরকে খুঁজে বের করুন। কক্সবাজার থেকে আরো আছেন কিং আমিন। কক্সবাজার তো অনেকে, আমরা রাজশাহী থেকে যেরকম সারা পেয়েছিলাম কক্সবাজার থেকে অলরেডি পাচ্ছি। তারপরে তাওকি দেখছি কক্সবাজার থেকে আমাদের সাথে রয়েছেন। এবং প্লিজ যারা শেয়ার করতে চান, তার মানে আমরা কক্সবাজারে আসছি এবং কক্সবাজারের জমজমাট শো করবো। এবং মিম কক্সবাজার থেকে কক্সবাজার কান্ট ওয়েট মোর। অলরাইট গাইস, আমরা নেক্সট উইকে আসছি কক্সবাজার উইথ আওয়ার টিম এবং আশা করছি যে আপনাদেরকে ফোনে পেয়ে যাব। এবং সেই সাথে আপনারা একটু সিলেক্ট করে রাখুন যে কারা কারা হরর ক্লাব করতে চান। যারা হরর ক্লাব করতে চান তারা অবশ্যই আমাদেরকে SMS করে না, ডেফিনেটলি ইমেল করে জানাবেন। বি সিরিয়াস, ভূত এফএম একটা সিরিয়াস শো, আমরা চাই যে আপনারা ইমেল করুন এবং সিরিয়াসলি সেটা নিন, এবং ইমেল করাটা সবচেয়ে বেশি এখানে কাজের কাজ হবে। এনিওয়েজ আমরা চলে যাই ঘটনা এবং তারপরে আবারও ফিরে আসছি SMS এ। তো আমরা মনে হয় যে আমরা যেটা বলছিলাম যে হোল বাংলাদেশে আমরা চাচ্ছি যে লিমিটলেস আমাদের ফ্যান ক্লাব এবং আমাদের হরর ক্লাব আমরা ওপেন করতে। সো যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের ইমেল করুন। আমরা চলে যাই পরবর্তী আমাদের অতিথির কাছে। তার নাম হচ্ছে মেহেদি। এবং মেহেদি, আপনি একটা মর্গ নিয়ে ঘটনা পাবেন। আসলে মর্গের ঘটনা প্রচুর পাচ্ছি আমরা এবং সেটা খুব ভালোই। এবং রাজশাহীতে কিন্তু একটা সময় বলা হতো যে রাজশাহী শহর পুকুরের শহর, প্রচুর পুকুর ছিল এখানে। এবং সেই পুকুরগুলো নিয়েও
নানান ধরনের গল্প রয়েছে। কোনো পুকুরের নিচে কুয়া, কোনো পুকুরের নিচে নাকি শিকল দিয়ে টেনে নিয়ে যায়, এরকম নানান ধরনের ঘটনা রয়েছে রাজশাহীকে নিয়ে। আই এম শিওর যে আপনারা যারা আছেন, তারা যারা শুনছেন এই মুহূর্তে রাজশাহী থেকে, তারাও জানেন। SMS এর মাধ্যমে শেয়ার করতে পারেন, আমাদেরকে ফেসবুকে শেয়ার করতে পারেন, আমাদেরকে আপনি ইমেল করতে পারেন। তবে তার আগে আমরা মেহেদির ঘটনা শোনাবো। মেহেদি, কোথায় ঘটেছিল আপনার এই ঘটনাটা? রাসেল ভাই, আসলে ঘটনাটি ঘটা রাজশাহী মেডিকেল কলেজ, আমার এক বড় ভাইয়ের কাছে। মানে আমি একটা মানে যখন আমি প্রথম আইএসটিতে প্রথম আমি ভর্তি হই, জি। তখন আমি যে আপনার 0 এখানেই আমি একটা মেস ভাড়া নিই। মেসের একটা বড় ভাই ছিল, মানে একটা আমরা কোথায় ঘটেছে কি ঘটেছে সব ডিটেল বলবো না আসলে, হ্যাঁ। ঠিকানাগুলো বলার দরকার নেই, আপনি জাস্ট ঘটনাটা বলেন, আচ্ছা, ঘটনাটা সবাই বলি বুঝতে আমি। পারছে যে রাজশাহীতে ঘটেছে। হ্যাঁ, আসলে আমার ভাই আমাকে যেভাবে শেয়ার করেন সেভাবে বললাম রাসেল ভাই। জি। রাসেল ভাই, আমার ভাইয়া একদিন মানে হঠাৎ করে মানে খবর আসে যে তার একটা রিলেটিভ অ্যাক্সিডেন্ট করেছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট। তো রাত 10টার দিকে তার কাছে আরেকটা খবর আসে, খুব মর্মান্তিক খবর, যে সে মারা গেছে। তো সে অনেক আপসেট হয়ে পড়ে। তো মেসে যারা ছিল তারা ধরেন তাকে অনেক করার পরে মানে সাথে সাথে সে মেডিকেল কলেজে চলে যায় তার গেস্টকে দেখতে। তো যাওয়ার পরে তার রিলেটিভ যারা ছিল তারাও তো অনেক আপসেট ছিল সেজন্য ঘটনার কারণে। তো তাদের সান্ত্বনা দেওয়ার পরে সে মানে যেহেতু লাশটা মানে রাসেল ভাই এখানে অস্বাভাবিক এজন্যই লাশকে মানে অনেক ফর্মালিটিস ছিল যেটা পূরণ করা সম্ভব ছিল না, তাই একটু দেরি হতো। তাই হিমাগার, যেটা আর কি রাজশাহী মেডিকেল কলেজের মর্গ, সেখানে রাখা হয়। তো রাসেল ভাই সে এই ঘটনা শোনার পর লাশটা কোথায় আছে সেই জিনিসটা জেনে তো কাউকে না বলে সে সরাসরি সেই মর্গে যায়, এবং যে সে হয়তো ভাবে যে সেখানে হয়তো সিকিউরিটি থাকবে, সিকিউরিটি আবশ্যিক থাকবে, সিকিউরিটি থাকবে। তো সিকিউরিটি থেকে সে হয়তো বা ঘুষ বা কোনো এরকম কিছু একটা দিয়ে তার লাশটা দেখবে, সে কেবিন নাম্বারটা নিয়ে যায়। তো রাসেল ভাই যে কথা সেই কাজ তিনি চলে যায়। ওখানে যাওয়ার পরে সে দুর্ভাগ্যজনকভাবে ওখানে দেখে যে ওখানে কোনো সিকিউরিটি সেদিন ছিল না। মানে পরে জানা যায় সিকিউরিটি একটু প্রাকৃতিক কাজে একটু সাড়া দিয়েছিল, তাই একটু বাইরে ছিল। তো রাসেল ভাই সে ওখানে দাঁড়িয়ে থাকে, সেও একটু আপসেট ছিল। মানে সে ভাবছিল লাশটা তাকে দেখতেই হবে, কারণ তার আসা পসিবল ছিল না লাশটা দেখার জন্য, কারণ সকালবেলা ভোরেই তার লাশটা নিয়ে রওনা হয় বাসায়। তো যে কথা সেই কাজ, সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পিছন থেকে আসে একটা ডাক পড়ে, মানে তার কাছাকাছি হ্যাঁ ডাকে। তো সাথে সাথে পিছনে তাকিয়ে মানে একটা লোক দেখে। লোকটা ছিল এরকম মানে রাস্তার আর কি, মানে আর কি বলা যায় নেশা করে আর কি, এরকম একটা ব্যাপার। চুলগুলো কুকড়ো, মানে ড্রেসটাও ঠিক তেমনই ছিল, মানে বোঝা যাচ্ছে দেখে খুব অস্বাভাবিক মনে হচ্ছে, স্বাভাবিক সুস্থ মনে হচ্ছে না? হ্যাঁ, বলেন। তাকে বললো ভাইজান, মানে এইভাবে বললো গ্রামীণ ভাষায়, ভাইজান লাশ দেখবেন? তখন সে বললো হ্যাঁ দেখবো। তো বলতেছে যে আমার সাথে আসেন। তো এই কথা শুনে একটু বিচলিত হলো। সেই লোকটার এই কথা বলার সাথে সাথে রাসেল ভাই এই আপনার যে ঘরের গেটটা ছিল অলওয়েজ বন্ধ থাকে, গেটের সামনে যায় একটা হ্যাঁচকা টান দিয়ে তালাটা খুলে। তো হয়তো সে ভাবছিল যে হয়তো চাবি দিয়ে খুললো, মানে হ্যাঁচকা টান দিয়ে খুব জোরে তালাটা খোলার পরে লোকটা তাকে ভিতরে ডাকে। তো সে কিছু না বুঝেই ভিতরে যায়। যাওয়ার পরে সে একটা জিনিস খেয়াল করে রাসেল ভাই, একটা অস্বাভাবিক একটা তীব্র গন্ধে, তা মানে সে আমাকে যেভাবে বললো যে তীব্র গন্ধে সেখানে টিকতে পারতেছে না, কিন্তু সেই লোকটা যে ছিল স্বাভাবিক মানুষের মতো আচরণ করতেছে। সে হঠাৎ করে মানে একটা কেবিন খুলে ফেলে লাশের। কেবিন খোলার পরে বলে ভাইজান লাশ দেখবেন? লাশ দেখেন। তো এখানেই তার মনে একটা খটকা লাগে, আমি তো মানে লোকটাকে চিনি না, আর যদি সিকিউরিটি ছাড়া তো এখানে মানে খোলা পসিবল না, কারণ এখানে মানে দালাল রিলেটেড লোক থাকে কিন্তু তাদের কাছে চাবি থাকাটা পসিবল না, আর পসিবল না মানে থাকবেই না। তো মানে আর এরকম ভাবার পরে আর কিছু না ভেবে লাশ দেখবো, লাশটা দেখি, আর কিছু না ভেবে যখন সে লোকটার সামনে গিয়ে যখন কেবিনে মানে দেখে লাশটা, যা দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না যে কি দেখবে, সে দেখে সেই লোকটা মানে কাফনের কাপড় দিয়ে জড়ানো, মানে সেই কেবিনে যে ডেকে নিয়ে আসছিল কেবিনে সে শুয়ে আছে, গলায় গোল একটা লাল দাগ, মানে জিহ্বাটা বেরিয়ে আছে, মানে আর কি ফাঁসির লাশ আর কি যেটা বলে আমার। জিহ্বাটা অনেক, সাথে সাথে সে শক্ট হয়ে পিছনে তাকায়, কেউ নেই পিছনে, একদম ফাঁকা। তো সাথে সাথে সে মানে যে ডোরটা ছিল দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে চলে আসার পরে রাসেল ভাই অনেক ভয় পায়, সে অনেক ভয় পাওয়ার পরে সে দৌড় দেয়, তার মানে যেখানে রিলেটিভরা ছিল বা জনবহুল এলাকায় সে দৌড় দিয়ে সে ঘুরে ফিরে খালি একই জায়গায় দৌড় দিয়ে
অলিগলি পার হয়ে বারান্দা দিয়ে ঘুরে ফিরে একই জায়গায়, শুধু মর্গের সেই মানে আপনার হিমাগারের গেটের সামনে। সে একটু পর খেয়াল করে এভাবে আস্তে আস্তে মানে দরজাগুলো বাড়ি খাওয়া শুরু করছে, মানে এপার ওপার জি। দোলা শুরু করছে। এটা দেখে রাসেল ভাই উনি আর ঠিক থাকতে পারেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে যান। 1-2 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে তাকে হসপিটালেরই একটা বেডে আবিষ্কার করেন। তো রাসেল ভাই পরে মানে সিকিউরিটি তাকে পাই। তো রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটু আবারও যাই আমাদের ডক্টর আহসানের কাছে। এবং রাজশাহীতে এরকম কিছু আপনি পুকুর না কিসের কথা বলছিলেন যে খুব এরকম ধরনের বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো বেশ হন্টেড। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি, রাজশাহীতে এমন অনেকগুলো পুকুরের নামে আমাদের এই যে ফ্যান ক্লাব হচ্ছে, এই ফ্যান ক্লাবে আমরা কি করবো, আমরা চাইবো যে সমস্ত বাংলাদেশে আমাদের যে হরর ফ্যান ক্লাব এবং হরর ক্লাবগুলো হবে, ভূত এফএম হরর ক্লাব, সেখানে আপনারা নিয়মিত যাওয়া আসা করতে পারবেন। আপনাদের কাছে যে সমস্ত অথেন্টিক ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো যেমন আমাদের কাছে শেয়ার করবেন এবং সেই সাথে ক্লাবের সাথে জড়িত থাকতে পারবেন। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করছি, আসলে একে একে জানাবো। এবং আমরা আশা করছি যে রাজশাহী থেকে যে শুরু হলো, রাজশাহী হরর ক্লাব রাজশাহী, ভূত এফএম হরর ক্লাব রাজশাহী, সেখান থেকে যাত্রা শুরু হলো এবং আমরা একে একে বিভিন্ন জায়গায় এরকম ক্লাব ওপেন করে যাব। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করেছেন স্ল্যাশ জগন্নাথ হল থেকে আমাদেরকে, এবং তিনি শুনছেন এবং তার কাছে ভয় লাগছে। মাহমুদ আমাদের এখানে SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে মেহেদির গল্পটা সত্যি, মেহেদিকে থ্যাঙ্কস গল্প বলার জন্য। ওকে, আপনি আর ফ্রম রাজশাহী, আমার মনে হয় যে আপনি রাজশাহী, ফ্রম রাজশাহী রাইট। এসে আমাদের লিখেছেন রাজাবাড়ি হাট থেকে, যে রাজশাহী এবং রাজশাহী, রাজাবাড়ি হাট রাজশাহী থেকে তিনি লিখেছেন যে আমাদের হরর ক্লাবে জয়েন করতে চাইলে কি যোগাযোগ করবো। হ্যাঁ, আমরা একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, আপনারা সেখানে জয়েন করবেন এবং এখানে যে সাকিব বা রনি ভাই যারা রয়েছেন তাদের সাথে মাধ্যমে আপনারা সেখানে মেম্বার হয়ে যেতে পারবেন। মুন্না আমাদের রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে রাজশাহীর মেইন হরর প্লেস নাকি এখানে একটা কলেজ রয়েছে, রাজশাহী শাহ মখদুম কলেজ। ওকে, সেই কলেজ নাকি অনেক মানে বলছে সেখানকার কোনো ঘটনা নেই না, আমাদের সেরকম ঘটনা মুন্না কেউ পাঠাননি। আপনি পাঠিয়ে দিলে আমরা সেটা জানাতে পারতাম আপনাদেরকে, বাট আনফর্চুনেটলি আমরা সেই জায়গার কোনো ঘটনা পাইনি এবং যে হন্টেড জায়গা সেটাও আপনার কাছ থেকে আমরা জানলাম। নায়না আমাদের লিখেছেন এবং তার কাছে ভূতের স্টোরি রয়েছে, পাঠিয়ে দিন প্লিজ। আমরা তবে অবশ্য আমরা ভূতের স্টোরি, ভূতের গল্প কিন্তু নেই না, আমরা বাস্তব ঘটনা নেই। কিং আমিন আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। শুভ কক্সবাজার থেকে, আমার কাছে অনেক স্টোরি আছে, আপনি আমাদের কাছে আপনার অ্যাটলিস্ট আপনার যে বেস্ট যে স্টোরিটা সেই স্টোরিটা সেন্ড করুন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। জেরিন আমাদের SMS করেছেন আমাদেরকে মৌমিতা সাহা। এছাড়াও সুমাইয়া আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে আরো SMS করেছেন দেখতে পাচ্ছি শাহিন, মঞ্জু রাজশাহী থেকে, ইমরান ফুড গল্পটি রিয়েলি ইন্টারেস্টিং তিনি লিখেছেন এবং থ্যাঙ্কস টু রাসেল ভাই। নো, আমাকে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, ফোর্থ স্টোরিটা সম্ভবত আমাদেরকে এখন ডক্টর আহসান শোনাচ্ছিলাম রাইট। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। সুপ্ত ময়মনসিং থেকে SMS করেছেন, ময়মনসিং এ আমরা যাবো, বাট আগে কক্সবাজার আমরা চলে যাবো ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আমরা কথা শুরু করবো। ডিয়ার লিসেনার্স, আমি নাদিম ফ্রম রাজশাহী। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ শুনি আপনার ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়ি, 2007। তো সেদিন ছিল 1 সেপ্টেম্বর, আমার বড় আপুর বার্থডে। তো আপু সেই দিন হচ্ছে যখন ঘটনাটা শুরু হয় তখন আমি আর আম্মু বাসায় ছিলাম না। আপু ছাদে যায়, এই সময় টাইম পাস করছিল, আর আব্বু বাসায় ছিল। তো সে যখন ছাদে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে, তো তার কানের কাছে, আপুর কানের কাছে কে জানি এসে বলে, সোনামুখী, আস্তে করে বলে। আচ্ছা, তারপরে সে মানে মনে করে যে নিচ থেকে কেউ চিল্লাই বলছে, ওই জন্য আস্তে করে কানের কাছে এসে বাজছে। তারপরে সে পরপর আরো 2 বার শুনতে পাই যে তার কানের কাছে এসে স্পষ্ট শুনছে তাকে পরপর 2 বার সোনামুখী আবার বলছে। তো সে দৌড়ে নিচে চলে যায় আব্বুর কাছে। তো আব্বুর কাছে যাওয়ার পরপরই সে একটা জিনিস খেয়াল করে যে তার 2 হাত ভরা চুড়ি। তো সে কিন্তু চুড়ি পরেছিল না, তার হাতে চুড়ি আসলো কি করে। তো সে একটু অবাক হয়। তারপরে সাথে সাথেই বাসার মেন গেটে কর্নার আওয়াজ। তো আপু দরজার কাছে যায়, দরজাটা খুলতেই দেখে একটা বড় আকারে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো আপু বলে দেখি এখানে কুকুর আসলে কি করে। তো কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তো কুকুরটা নিচে নেমে চলে যায়। তো কুকুরটা অনেক আগে চলে যায়। আপু নিচে যে দেখে যে নিচের মেন গেটটাও বন্ধ, তাহলে কুকুরটা আসলো কি করে, আর গেলই বা কোথায়, নিচে দেখা যায়নি আর।
তারপর মেন গেটটা খুলতেই দেখে যে দরজার বাহিরে একটা চশমা পড়ে আছে। চশমাটা পরিচিত লাগছিল অনেক। জি। তো চশমাটা কাছে যেয়ে দেখে যে আব্বু যে চশমাটা সবসময় ইউজ করে ওই চশমাটাই বাইরে পড়ে আছে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তার চোখেই ছিল কিন্তু চশমাটা, কিন্তু কিভাবে বাইরে গেল তিনি বুঝতে পারেনি। এই সময় আমি আর আম্মু বাসা ব্যাক করি। বাসা ব্যাক করার পরে আম্মু জিজ্ঞেস করে কি ব্যাপার সবাই নিচে কেন? তারপরে আব্বু বলে যে কিছু না, উপরে আসো। তো উপরে যেয়ে সবাই শুনলাম। তো সেই দিনের মতো আর কোনো সমস্যা হয়নি। পরের দিনে আবার ওই সন্ধ্যার দিকেই আব্বু বাসায় ছিল না, আমি আম্মু আর আব্বু বাসায় ছিলাম। তো ওই সময় দেখি যে আমার রুমের লাইট অন অফ হওয়া শুরু হয়েছে। আমার রুমের লাইটটা অন অফ হচ্ছিল, সুইচের শব্দ শোনা যাচ্ছিল। তো রুমে কেউ তো ছিল না, কিন্তু কে অন অফ করছিল। তারপরে আব্বু বাসায় আসলে আব্বু বলে যে না ওসব কিছু না, ওটা ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে, যাতে আমরা কেউ ভয় না পাই, কারণ আমরা ছোট ছিলাম। তারপরে সেদিনও সব শেষ। রাতে যখন আমি ঘুমাতে যাই একটা জিনিস খেয়াল করছি যে আমার রুমে আঁচড় কাটছিল, দেয়ালে কে জানি আঁচড় কাটছিল। আবার দেখছি যে সুইচ বোর্ডে যে লাল আলোটা থাকে ওটাকে যেন আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরছিল। তো আমি দেখে লাইট অন করে দেখি যে কেউ নাই। তো সেই দিন আর কোনো কিছু হয়নি, আমি ঘুমাই যাই। তারপরে বাসায় আর কোনো সমস্যা হয়নি সেরকম। তার কিছুদিন পরে আমি দেখছি যে আমি একটা জিনিস খেয়াল করছি আমার রুমে থেকেই। এই জিনিসটা আমি পরপর কয়েকদিন একই জিনিস খেয়াল করছি যে কে যেন একটা মানুষ, তার পুরো চেহারা দেখা যায় না, তার বডির কোনো অংশই দেখা যায় না, তার মাথাটাও ঢাকা। দেখছি যে একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তো আমি যখন তাকে দেখার জন্য দৌড়ে যাই, সে ভ্যানিশ হয়ে যায়। আর একটা জিনিসই দেখছি যে যখন ভ্যানিশ হয় তখনই দেখছি যে জানালা দিয়ে একটা বিড়াল চলে যায়। বিভিন্ন দিন বিভিন্ন কালারের বিড়াল দেখছি আমি। এই জিনিসটা বেশ কয়েকদিন দেখছি। তো আমি একদিন চুপ করে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যেয়ে আমি বিষয়গুলো জানাই। তো কবিরাজ বলে যে তোমার বাসায় অনেক প্রবলেম আছে, তোমার বাসায় যে আছে ও ইন্ডিয়া থেকে আসছে, তোমার আব্বুর সাথে খোঁজ নিয়ে দেখো। আর আমাদের বাসায় নাকি মানে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র দিয়েছে, যেমন হচ্ছে সাবান কেস, তারপরে হচ্ছে পাউডার কেস, তারপরে ইন্ডিয়ান হচ্ছে যে আগের যুগে যে বালাগুলো ইউজ করতো রাজরানীরা, এরকম টাইপের কিছু জিনিস দিয়েছে। তো আমি বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করি আম্মু এরকম কিছু হয়েছে নাকি? তো হ্যাঁ এরকম তো কিছু হয়েছে, তুমি জানলা কি করে? তখন আমি বললাম যে আমি কবিরাজের কাছে গেছিলাম, আমাকে কিছু বলো না, কারণ আমি বললে তোমরা হয়তো যেতে দিতে না। আমি চুপ করে গেছিলাম, ওই আমাকে বলছে। তখন তারপরে আমাকে দেখাই। আমি আসার আগে আপুকে জিজ্ঞেস করলাম যে ওগুলো আছে কিনা আমাদের বাসায়। তারপর বললো হ্যাঁ এখনো আছে। তারপরে এইভাবে তো হয়। আর একটা ব্যাপার কি যে আপুর কাছে চিঠি লিখতো। আর মেন ব্যাপার কি ভাইয়া যে ওই জিনটা আপুকে পছন্দ করতো। হ্যাঁ, সেই জন্যই এত কিছু করতো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার এখন কি সব ঠিক আছে? এখন হচ্ছে বাসায় অনেক ধরনের প্রবলেম হতো, ও আরেকবার দেখাও দিয়েছে। একবার এসেছিল আব্বুর রূপ ধরে। তো আম্মু যখন বুঝতে পারে, তো আম্মু দোয়া পড়ার পরে রূপ ধরেও আছে। হ্যাঁ রূপ ধরে আছে। আম্মু যখন একবার বুঝতে পারছিল, সেদিন আব্বু আবার বাসায় ছিল না, মানে অনেক রাত হয়ে আসতে আসতে। তো আম্মু যখন দোয়া পড়া শুরু করলো, তো আম্মু নিজে স্পষ্ট দেখছে যে ওই মানে বিছানা থেকে হচ্ছে মানে বিছানার পাশে বসেছিল। আম্মু যখন দোয়া পড়া শুরু করে তখন বিছানা থেকে লাফ দিয়ে ওই হচ্ছে মেঝের ঠিক এক হাত উপরে, মানে সাঁতার কাটে না যেভাবে পানিতে মানুষ, ওইভাবে সাঁতার কাটতে কাটতে রুম থেকে অনেক মানে ভয়ানক একটা আওয়াজ করতে করতে রুম থেকে বের হয়ে চলে যায়। এটা ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা কোনো কথা হবে না, আমরা পরবর্তী ঘটনায় যাবো। এবং আমাদের সমস্ত ঘটনাগুলোই এখানে নিয়ে রেখেছেন দেখতে পাচ্ছি, যারা মেডিকেল কলেজের সাথে রিলেটেড। ওকে, অলরাইট। রাজশাহী শিক্ষানগরী আমরা জানি, রাজশাহী ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, এগুলো নিয়েই রাজশাহী কিন্তু রাজশাহীতে ভালো ভালো বেশ কিছু স্কুল এবং তো রয়েছে, এবং সেগুলো সবগুলোই পুরনো, এবং সেগুলো নিয়ে হয়তো অনেক ঘটনা রয়েছে। রাজশাহীতে অনেকগুলো পুকুর রয়েছে, অনেক পুরনো রাস্তা রয়েছে, অনেক পুরনো ভবন রয়েছে। রাজশাহীর আশেপাশে রয়েছে পুঠিয়া প্যালেস। এছাড়াও আমরা জানি যে নাটোরের যে প্যালেসটা রয়েছে সেটার ঘটনা আমরা জানি। একদিকে গৌড়ের পুরো মানে একটা অংশ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের দিকে আমরা জানি, এবং সেখানে রয়েছে সোনা মসজিদ। সো পর্যটনের জন্য খুবই ভালো, ভয়ের জন্য খুব ভালো। আপনি এখানে আসলে ভয় এবং পর্যটনের যে ব্যাপারটা দুটো একসাথে হবে, মানে আপনি দেখতেও পাবেন, ঘুরতেও পারবেন, সে সাথে ভয়ও পাবেন। কারণ এইখানে ইতিহাসের মধ্যে ডুব দিবেন, এবং ডুব দিয়ে যখন উঠবেন তখন আপনি মানে একটা অন্যরকম অনুভূতি, ইতিহাসও জানা হবে, সে সাথে ভয়ও পাওয়া হবে। সো জানা এবং পাওয়া দুটোর সংমিশ্রণ করবে রাজশাহীতে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। লিখছেন আমাকে যিনি মেইল, তিনি বলছেন যে ঘটনাটি আপনি পড়ে শোনালে আমি খুশি হব। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জাহিদ। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান কিনা। স্পেশালি
আমি কক্সবাজারের অধিবাসীদের বলছি, আমরা তো আসছি, চলে আসুন স্টুডিওতে এবং পাঠিয়ে দিন আপনার ঘটনা। ফেসবুকের লিংক হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। স্টে টিউনড, রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তির 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং বছরের প্রথম ভূত এফএম আমরা করছি রাজশাহী থেকে, আপনারা সবাই জানেন। এবং আপনাদের রাজশাহীবাসীকে প্রথমত জানাচ্ছি অনেক ধন্যবাদ। আপনারা এই একটা সপ্তাহ জুড়ে অসংখ্য ঘটনা পাঠিয়েছেন এবং এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন, এবং পুরো দেশবাসীকে বলছি যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। রাজশাহীর ঘটনা কেমন লাগছে সেটা আমাদেরকে জানিয়ে SMS করতে পারেন। রাজশাহীর ঘটনা কেমন লাগছে সেটা জানিয়ে আমাদেরকে ফেসবুকে আপনারা লিখতে পারেন, এবং সেটার জন্য আপনার যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেসে লিখতে হবে আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বার। যদি আমাদের ফেসবুকে যেতে চান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনারা আমাদের জানিয়ে দিতে পারেন রাজশাহীবাসী যে কষ্টটা করছেন এবং যত আনন্দ দিচ্ছেন আপনাদেরকে, তারাও অনেক খুশি হবেন আপনাদের SMS পেলে বা আপনাদের কাছ থেকে কোনো কিছু শুনতে পেলে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি রাজশাহীরই, আমাদের ওই যে ভূত এফএম হরর ক্লাবেও তিনি রয়েছেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। তিনি ভয় পেয়েছিলেন একবার রাজশাহীতে, এবং আপনি তো বলছিলেন যে রাজশাহীতে একটা সময় অনেক পুকুর ছিল এবং সেই পুকুরগুলো নিয়ে নানান ধরনের কাহিনী শোনা যায়, তাই না? হ্যাঁ, অনেক শোনা গেছে এই ধরনের পুকুর নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনার সাথে কি ঘটেছিল? আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা যতদূর সম্ভব মনে হয় 1991 সাল হবে। জি। আমি তখন 88 সালের দিকে মঞ্চে কাজ করছিলাম, মঞ্চনাটকে। তো আমার হাতে খড়ি দিয়েছেন রাজশাহীর একজন প্রবীণ নাট্যগুরু, হচ্ছে গোলাম পাজান্দন, কিছুদিন আগে মারা গেছেন। যাই হোক, ওনার ইয়ের জন্য আমরা একটা রিহার্সালে গিয়েছিলাম বালিয়াপুকুর। সেখান থেকে রাত্রি 1টার সময় ফেরার সময় আমরা 3 জন আসছিলাম। একজনের বাসা ছিল হচ্ছে আলিফলামি ভাটার মোড়, একজনের বাসা ছিল বালিয়াপুকুর এবং বেলদারপুকুর, বেলদারপাড়া, এবং আমার বাসা হচ্ছে হোসনিগঞ্জ। আচ্ছা। আমরা 3 জন আসার সময় দসুর মন্ডল মোড়ের ওখানে যার বাসা হচ্ছে আলিফলামি ভাটার মোড়, তিনি চলে গেলেন, এবং আমি এবং হচ্ছে বেলদারপাড়া মোড়ের বাসা যার, আমরা দুজন হাঁটতে হাঁটতে এসে বেলদারপাড়া মোড়ে যার বাসা, সে বললো যে আমি কি এগিয়ে দেবো কিছু দূর? ঠিক আছে, প্রয়োজন নেই, আমি চলে যাব। উনি চলে গেলেন, আমি তখন হাঁটতে হাঁটতে চলে আসছি রেশমপট্টির ওই রাস্তাটাতে, যে রাস্তাটা এখন বড় করা হচ্ছে, ভাঙছে আর কি, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছি। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কিছু দূর আসার পরে হঠাৎ করেই আমার কাছে মনে হলো কি যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে, এবং আমি এগিয়ে আসার ইয়েটা দেখে আমি হঠাৎ তাকিয়ে দেখলাম আকস্মিক ভাবেই যে একটা সাদা কি যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখছি একটা সাদা কাপড়, শুধু কাপড় দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে আসছে আমার দিকে, এবং সময়টা ছিল শুধু একটা সাদা কাপড়, শুধু একটা সাদা কাপড়। আচ্ছা। আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, মানে কোনো মুখ কিংবা মাথা, কোনো কিছু দেখা যাচ্ছে, অবয়ব বা সাদা কাপড়, শুধু সাদা কাপড় একটা আমার দিকে এগিয়ে আসছে। আমি এইটা দেখার ফলেই আমি ভোঁ দৌড় দিয়েছি, একেবারে ইয়েতে সাগরপাড়া মোড়ের দিকে। তখন ওই সাগরপাড়ার মোড়ের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু তখনও হয়নি। আচ্ছা। হ্যাঁ, তখন যে রাস্তাটা ছিল সরু রাস্তা ছিল, সেই রাস্তাটাও আরো ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে ওই দিকে আর এগোচ্ছি না। আমি সাগরপাড়া মোড়ে এসে কোনো ব্যক্তিকে পাই কিনা সে বিষয়টা দেখার জন্য ওখানে দাঁড়ালাম, যে হেল্প নেব, যে এরকম রাস্তায় এরকম ঘটনা ঘটেছে, আমাকে একটু হেল্প করুন, আমি অন্ততপক্ষে রানীবাজার পর্যন্ত আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু এরকম কোনো ব্যক্তিকে পাওয়া গেল না, কারণ পৌষ মাসের শীত ছিল একদম, এবং রাত্রি প্রায় 2টা বাজে, একেবারে খা কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না রাস্তায়, লোককে পাওয়া যাচ্ছে না। দেখ, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার হেঁটে আসলাম ওই মানে রেশমপট্টির রাস্তাতে। রেশমপট্টির রাস্তাতে এসে আমি দেখছি ঠিক যেইখানে ওই কাপড়টি আমার দিকে হেঁটে আসছিল যেখান থেকে, ওইখানেই আবার দাঁড়িয়ে আছে মাঝখানে।
এবং মডেল স্কুলের ওইখানে আমি যখন এসেছি তখন হচ্ছে আমি 2 ধাপ এগোচ্ছি, তো ওই সাদা কাপড়টিও আমার দিকে 2 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রীতিমতো ঘেমে গিয়েছি, শীতের মধ্যে আমি ঘেমে গেছি এবং আমার নাভিশ্বাস অবস্থা যখন সে আমার দিকে এগোতে মানে শুরু করেছে, তখন আমি আবারও দৌড় দিয়েছি সাগরপাড়ার ওইদিকে। এবং সেইখানে বটতলার মোড়ে দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করছি কোনো লোককে পাওয়া যায় কিনা, কিংবা কোনো নাইট গার্ডকে পাওয়া যায় কিনা, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে আমি আবার আসলাম, এসে দেখছি যে ওই এটা সাদা কাপড়টা আবার ওই রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। এবং আমি যখন দ্রুত ওর দিকে এগোতে শুরু করেছি, সে তখন আমার দিকে দ্রুত এগিয়ে আসছে। এবং দ্রুত যখন এগিয়ে আসছে, আমি তখন রেশমপট্টির যে গলিটা আছে, রেশমপট্টি মসজিদের গলি, ওই গলির মধ্যে ঢুকে পড়েছি। এবং আমি রীতিমতো আমার মানে নিঃশ্বাস খুব দ্রুত চলছে, মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে হার্ট ফেল করবো। এবং আমি চিৎকার করব, সেই চিৎকার করার মতো আমার মানে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, এত ভয় পেয়ে গেছে। স্বাভাবিক। তারপরে আমি বেশ কিছুক্ষণ ওই গলির মধ্যে দাঁড়িয়ে থাকলাম। তারপরে একটু স্বাভাবিক হলে আমার তখন একটু সেন্স আসলো যে এত রাত্রে আমি গলির মধ্যে দাঁড়িয়েছি, কেউ যদি বেরিয়ে আমাকে দেখে তাহলে আবার আরেকটা উটকো ঝামেলা হবে যে আমি চোর, এরকম বিষয়টা হবে। আমি আবার আস্তে আস্তে 1 পা 2 পা করে এগিয়ে আসলাম। এসে আমি ডান বামে দেখছি, লক্ষ্য করে হ্যাঁ দেখছি যে ও যেখানে ছিল সেইখানে সাদা কাপড়টা আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা। এবং আমি আবারও হচ্ছে ইয়েতে মেন রোডে আসলাম। মেন রোডে এসে দাঁড়িয়ে থেকে ওই যে পুরাতন মানুষের প্রবীণদের কাছে শুনেছি যে বগলের তলায় দিয়ে দেখলে নাকি এরকম ভূত টুত হলে দেখা যায় আর কি, যে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তো আমি বগলের নিচে দেখতে, বগলের নিচ দিয়ে আর কি প্রবীণদের কাছে শুনেছি আর কি। হ্যাঁ, তো আমি এইরকম বগলের তলা দিয়ে দেখার চেষ্টা করলাম। তো এই ধরনের আমি কোনো কিছুকে বুঝতে পারলাম না। হয়তো আমি অত্যন্ত ভীত হয়ে গেছিলাম, এই জন্যই হয়তো এরকম অবস্থা হয়েছিল। আমি ওই মুহূর্তে চিন্তা করলাম যে আমাকে তো বাসায় যেতে হবে, এবং ওইখান থেকে বের হওয়ার যে পথগুলো ওগুলো আরো ডেঞ্জারাস। এই জন্য আমি ওই পথ না যেয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার একটু সাহস ছিল অবশ্য, হ্যাঁ, সেই সময়ে এই রাতের বেলা ঘুরে টুরে বেড়াতাম। যাই হোক, আমি তখন খুব দ্রুত ওর দিকে হাঁটা শুরু করি। না, ও তখন মুভ করেছে উল্টো দিকে, আমার দিক থেকে উল্টো দিকে। তখন আমি চিন্তা করেছি যে আমি দৌড়িয়ে পালিয়ে যাব, মানে ওর আগেই। এইরকম চিন্তা করার ফলে আমি যখন একটু দৌড় দিয়েছি, তখন দেখি যে মুভ করে সে আমার দিকে দৌড়িয়ে আসছে। আচ্ছা। আমি তখন তো ভয়ে এমন দৌড় দিচ্ছি, আমি জানি না যে কিভাবে দৌড়িয়ে আমি কল্পনা হলের এখানে চলে এসেছিলাম। আমি যে রাস্তাগুলো ভয় করছিলাম, সেই রাস্তা দিয়ে আমি দৌড়িয়ে কিন্তু কল্পনা হল, যেটা উৎসব সিনেমা হল পরে হয়েছে, এখন তো হলটা ভেঙে ফেলা হয়েছে, তো ওই রাস্তায় আমি এক দৌড়ে এসেছিলাম। আচ্ছা, এক দৌড়ে চলে এসেছিলাম। এবং এরপরে আমি আর কখনো এই যখন নিঝুম রাতে এই ফাঁকা রাস্তায় আর কখনো যাননি। আমরা একটু রনি ভাইয়ের কাছে যাই এবং আমরা বলি যে আমার রানী যে রাজশাহীতে এক সময় অসংখ্য পুকুর ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই পুকুরগুলো নাই, কিন্তু পুকুর নিয়ে তো অনেক কথা শোনা যায়। রাজশাহী অনেক শান্ত শহর, কিন্তু রাজশাহীতে ভয়টা আসলে কেন, মানে ভয়টা কি নিয়ে? ধন্যবাদ রাসেল আপনাকে। আপনি জানেন যে বিশ্বাস যে অশিরে যে আত্মা ভর করে থাকে বা দেখে থাকে, সেটা তাদেরকে রক্ষা করবে, এরকম একটা তাদের মধ্যে জন্য। ওকে, অনেক ধন্যবাদ রনি ভাই আপনাকে, এবং আমরা আপনার সাথে আরো যোগাযোগ রাখবো এবং কথা হবে। আমরা এখন কিছু SMS এ চলে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য SMS আমাদের সাথে রয়েছেন। আমাদের রাইট, আপনার নাম হচ্ছে নাইম, রাইট? নাইম, আপনার ঘটনাটা আমরা ছোট করে শুনে আসি। আমি নাহিয়ান রাজ নাইম, সাহিত্য একাডেমির টিচার। জি, ঘটনায় চলে যাই। ঘটনাটা 2008 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। জি। তো নানা যখন অসুস্থ হয়ে যান, তখন নানাকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার খালামণি, আমরা সবাই নানার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে দেখি যে নানা অনেক অসুস্থ হয়ে গেছেন। তো নানা যখন অসুস্থ হয়ে যান, তখন তাকে তাদের কাছে নিয়ে যাওয়া হয়। আর আরেকটা কথা বলে রেখেছে ভাই, যে আমার যে নানিদের এলাকা, এটা একটু গ্রাম এলাকা। তো ওই জায়গায় প্রথমে নানাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সম্ভবত প্রথমে ভাবা হয়েছিল যে অনেক জ্বর বা এরকম কিছু। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার বেশ কিছু ওষুধ দেন। ওষুধ তারপরে বলে যে 2-3 দিন পরে দেখা করতে। এরই মধ্যে আরেকটা কথা, যে আমার নানির বাড়ির ঠিক পাশের বাড়িতে
ওটাও আমার সম্পর্কে নানি হয়। ওই নানির কাছে 7টা জিন থাকে। তো ওই 7টা জিন আবার আমাদের সবাইকেই অনেক ভালোবাসতো। এর কারণ হচ্ছে এটাই যে ওই নানি আবার কবিরাজি করতেন, আর তার জিনের কাছে যে কোনো রোগী আসলে তিনি আমার নানিদের আবার একটা বড় ঘর ছিল, ওই ঘরটা তারা ব্যবহার করতেন, যার কারণে আমাদের সবাইকেই মানে সবকিছুতেই আর কি আগে থেকেই দেখতেন। তো এর মধ্যে আমার ওই নানি এসে আমার নানিকে বলল যে এর যে এটা হয়েছে এটা আসলে কোনো না, এটা আমরাই হচ্ছে ভালো করবো। আমার নানি বললো যে কি হয়েছে, বলছে এটা কোন একটা বাতাস লাগছে বা এরকম কিছু, মানে চিন্তার ভাষায় আর কি যেটা বলে। তো যাই হোক, পরে নানি আমার আম্মু তখন বললো যে না এটা বাতাস লাগে কিছু না, এটা হচ্ছে মানে আমার নানার কথা বললো যে আব্বার হচ্ছে অনেক জ্বর হয়েছে, একটা ডাক্তার দিয়ে ভালো করতে হবে। তারপরে যখন নানার অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে। এর মধ্যে নানার আমার মানে পুরো ডান সাইডটা অবশ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে আরো প্রায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে কোনো অবস্থার উন্নতি হয়নি। এরই মধ্যে তখন আম্মু নানিকে বলল যে তাহলে ওই কবিরাজের কাছেই দেখাইতে। যখন ওই নানিকে বলা হলো তখন এবার ওর কবিরাজরা মানে অস্বীকৃতি জানালো, বলছে না আমরা এখন কোনো কাজ করব না। তো এর কারণ হিসেবে জানতে চাইলে পাওয়া গেল যে ওই জিনারা বলল যে ওনার গায়ে যে ইনজেকশন করা হয়েছে এই জন্য আমরা ওনাকে মানে ভালো করতে পারবো না। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে ইনজেকশন করলে সমস্যাটা কি। তো বলছে যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন করা হয় বা শ্বাস ফোটানো হয় তাহলে এটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আসলে ভাই এই ঘটনা অনেক জায়গায় শুনেছি, অনেকে বলছে যে জিনারা এরকম বলে। তো যাই হোক, আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলছে ঠিক আছে আমরা ওকে ভালো করার চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বললো যে তার শরীরে যেহেতু ইনজেকশনের সুচ ফোটানো হয়েছে, তো তার শরীর থেকে কিছু রক্ত আমাদের খেতে হবে। রক্ত খাবে? রক্ত খাবে। আচ্ছা। তো আমরা বললাম যে ইনজেকশনের সাথে রক্ত খাওয়ার সম্পর্কটা কি? তো বললো যে এই রক্ত খাওয়াটা অন্য কোনো উদ্দেশ্য না, যাতে আমরা এই যে যতটুকু রক্ত খাবো এতটুকু হচ্ছে তার শরীরকে পবিত্র করার জন্য, তারপরে আমরা আমাদের চিকিৎসা করতে পারবো। আচ্ছা। তো আমি তো প্রথম থেকে খুব কৌতূহল হয়ে গেছি, মানে এখানে আমি কোনো ভয় পাচ্ছি না, বরং আমি আরো আনন্দ পাচ্ছি যে আসলে কিভাবে কি ঘটতেছে। আর একটা জিন আমার নানির শরীরে ভর করে নানির কথা বলতেছে, কিন্তু মানে নানির কোনো ওই জায়গায় হুঁশ নাই, যা কথা বলছে সবাই জিন কথা বলছে। জি। তো আমি আমার নানার পাশে বসেছিলাম, তো আমাকে করা হলো যে বারান্দায় বসিয়ে দেওয়া হলো এবং 2 পা নিচে দিয়ে, তারপরে নানি যথারীতি আমার নানার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নানার মাথার ঠিক উপরে মাঝখানে, যেটা আমরা টিকলি বলি, এই জায়গাতে বড় নখ দিয়ে কিছুক্ষণ মানে টানলেন। হ্যাঁ টানলেন, টানার পরে মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড মানে তিনি চোষক দিলেন। তো যখন তিনি চোষক দিলেন তার মুখের ফাঁক দিয়ে আমি একদম নানার মাথার কাছে ছিলাম, ওখান থেকে আমি একদম সরাসরি দেখতে পেলাম যে নানার ওই জায়গার চুলের প্রত্যেকটা গোড়া একদম লাল হয়ে গেল। আমি এরকম অদ্ভুত ঘটনা জীবনে শুনি এবং আপনি চোখের সামনে দেখেছেন? আমি চোখের সামনে দেখছি। আচ্ছা। তো এটা দেখা আরেকটা মানে আমি এতটা ভালোভাবে দেখার কারণ হচ্ছে আমি তখন সায়েন্সে পড়তাম, তো আমাদের এক স্যার ছিল, স্যার বারবারই বলতেন যে জিন বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি যে আমার ওই নানি একেবারে অশিক্ষিত এবং মূর্খ, পড়ালেখা তিনি কিছুই জানেন না, এমনকি কোরআনের কোনো আয়াতও তার মুখস্থ নাই, অথচ ওই জিন তার শরীরে হাজির হয়ে মানে সে কোরআনের আয়াত পড়তেছে, আবার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম। আপনার নানা কি সুস্থ হয়েছিলেন এটা করার পরে? এরপরে নানাকে হচ্ছে ওই রক্ত খাওয়া হলো, রক্ত খাওয়ার পরে প্রায় আধা পর রক্ত খাইছে, খাওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যায় মানে চিকিৎসা শুরু করবো। তো সন্ধ্যায় আমাদেরকে বলে দেওয়া হলো যে নিমের ডাল, তারপরে আগরবাতি, আরো অনেক কিছু। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম। এরপরে রাত্রেবেলা আবার জবা ফুল নিয়ে আসতে বলা হয়েছে, জবা ফুলও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নানাকে 3 দিন চিকিৎসা করলো, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে। দেওয়ার পরে বললো যে আর কোনো সমস্যা নেই, তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এরপরে আমরা দেখলাম যে প্রায় 1 সপ্তাহ পরে আমার নানা মোটামুটি সুস্থ হয়ে গেল। তারপরে জিন বলল যে আপনারা এক কাজ করেন, বাজার থেকে দুধ, পায়েস এগুলো সব নিয়ে আসেন, নিয়ে মানে পায়েস তৈরি করার জন্য। তো বললো যে আমি আবার তখন জিনদের সাথে মাঝে মাঝে কথা বলছিলাম, মানে অবসর সময়, আপনারা কোথায় থাকেন কি থাকেন। তো আমার সাথে তারা বেশ ভালোভাবে কথা বললো এবং মানুষের সাথে কথা বলে যেমন ঠিক এইভাবে আমার সাথে মানে সামনাসামনি বসে গল্প বললো। আমি তো দুধ নিতে বলা হয়েছে প্রায় 6 থেকে 7 কেজি। আমি বললাম যে আচ্ছা এত দুধ কে খাবে, আমরা তো বাড়িতে মানুষ আছি 10 থেকে 12 জন। তখন ওই জিন বললো যে এখানে আমাদের সাথেও অনেকজন আছে, তারাও খাবে। তো যাই হোক, পরে যখন পায়েস রান্না হয়ে গেল সবাই একসাথে বসে সবাই মিলে খাইলাম, এমনকি ওই নানিও আমাদের সাথে খাইলো, কিন্তু নানি খায়নি, আসলে ওই জিনটা খাইছে।
আর এর পরবর্তীতে মানে আরেকটা ঘটনার সাথে এই ঘটনা রিলেটেড আছে, এটা পরে একসময় বলা যাবে। তারপরে আর কি নানা সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ রাজশাহী। আপনারা চমৎকার সব ঘটনা উপহার দিচ্ছেন এবং আপনাদের এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং বিভিন্ন জায়গায়, এবং আমরা সেই ঘটনা আপনাদের কাছ থেকে একটার পর একটা ঘটনা শুনছি, এবং যা ঘটনা আপনারা শুনছেন আমি যারা দেশে এবং দেশের বাইরে বসে শুনছেন তাদেরকে বলবো, যারাই এই ঘটনা শুনছেন যেখান থেকে বসে শুনছেন, এই সব ঘটনাগুলো রাজশাহীর স্থানীয় ঘটনা, যেগুলো রাজশাহীর স্থানীয় মানুষজন এসে এই ঘটনাগুলো বলছেন। এবং কেউ এখানে এসছেন যারা রাজশাহীতে থাকেন এতক্ষণ ধরে, যারা যারা আপনারা এই ব্রেকের পর শুনলেন সবাই তো রাজশাহী থাকেন, কেউ কেউ আছেন যারা রাজশাহীতে পড়াশোনা করছেন, কেউ কেউ আছেন রাজশাহী শহরে পড়াশোনা করছেন কিন্তু বাড়ি রাজশাহী জেলারই কোনো একটা জায়গা হয়, কারো বাসা সিরাজগঞ্জে বা কারো বাসা আরো কাছাকাছি কোনো একটা জায়গায়। একটু আগে দুর্গাপুরের একটা ঘটনা পড়লাম। সো এই রাজশাহীর ঘটনার মতনই আমরা সমস্ত বাংলাদেশ থেকে ঘটনা কালেক্ট করতে চাই, আপনাদের কাছ থেকে যেতে চাই এবং আপনাদের কাছ থেকে ঘটনা কালেক্ট করতে চাই। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের পরবর্তী অতিথি হচ্ছেন পলাশ। পলাশের কাছে একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। পলাশ, কোথা থেকে এসেছেন আপনি? আপনার নাম এবং ঠিকানা, নামটা আমরা বলে দিলাম, ঠিকানাটা একটু বলবেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি শুভাশিস ভট্টাচার্য পলাশ, আমি বোয়ালে থানার মোড় থেকে এসেছি। জি। তো রাসেল ভাই আমি মূল ঘটনায় আসিনি। জি। তো রাসেল ভাই আমার যে মূল ঘটনাটা সেটা আমার দিদিমাকে কেন্দ্র করে। তো আমার দিদিমা টয়লেটের পাশে একটা বেসিন আছে, সেই বেসিনে আমি মুখ ওয়াশ করার জন্য আমি প্রস্তুতি নিই। তো রাসেল ভাই বলে দেখি বেসিনের পাশে কিন্তু দরজাটা, 2 তলার ওঠার দরজাটা, 2 তলার দরজাটা সেদিন বন্ধ ছিল কারণ প্রচন্ড ঠান্ডা থাকার কারণে। Radio Network 88.0 FM. থ্যাংক ইউ রাজশাহী, ওয়েলকাম ব্যাক। এবং আমরা বলছি যে রাজশাহীতে আসলে রাজশাহী আমাদেরকে যেভাবে আজকে এই বছরের শুরুতে, বছরের প্রথম শোতে আমাদেরকে যেভাবে ভূত এফএমকে যেভাবে স্বাগত জানালো, আমরা অভিভূত এবং আমরা আসলেই চাচ্ছি, মানে আমরা জানি না যে এটা মানে এখানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, তারপরেও জানাচ্ছি ধন্যবাদ। এবং আমার আমাদের এই টিমের মানে মনের গভীর থেকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন অনবরত যারা এখনো পর্যন্ত, তাদের মধ্যে রয়েছেন নাদিম পুঠিয়া থেকে অসম লাগছে লিখেছেন, এছাড়াও প্রিয়াঙ্কা মোহাম্মদপুর থেকে SMS করেছেন, ফার্স্ট টাইম তিনি SMS করছেন আমাদেরকে। হ্যাপি নিউ ইয়ার। সিলেট কবে আসবেন? হ্যাঁ, সিলেটের কথা বাবু ভাইও বলছিল, আমরা যাবো সিলেটে, এবং একটা রেকিও করে আসছিলেন মনে হয়, তো আমরা যাবো সবাই মিলে। রফি আমাদের সিলেট থেকে SMS করেছেন, এবং এছাড়া আমাদেরকে খুশবু SMS করেছেন, জেরিন আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, লি আমাদের SMS করেছেন, আমাদেরকে অপু SMS করেছেন, তিমাত SMS করেছেন, তুষার SMS করেছেন, আমাদেরকে সাকিব SMS করেছেন সুজন, এছাড়াও নীল আমাদের SMS করেছেন আমাদেরকে আরো অনেকে। এবং আমরা এই তো ভূত এফএম যে হরর ক্লাব করছি পুরো দেশে, আমাদের সঙ্গে কিন্তু এই অক্লান্ত পরিশ্রম করছে এখানে জিলানি আছেন। তো জিলানি, আমরা একটু কি শুনবো আমাদের ক্লাবের সম্পর্কে আহ্বান যদি সবাইকে জানাতেন। আমি বলছি ভূত এফএম টিমের একজন। জি। আমাদের মেইন প্ল্যান যেটা ভূত এফএম হরর ক্লাব বাংলাদেশের বিভিন্ন রিজিয়নে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি। আমাদের মেইন অবজেক্টিভ যেটা সেটা হচ্ছে একটা বেসিক্যালি হিউম্যান নেচার, যেটা সবাই চায় একটা হিউম্যান টাচ। তো সবাই আমরা বিভিন্ন রিজিয়নে যখন আর কি ভূত এফএম হরর ক্লাবটা এস্টাবলিশ করব, আপনারা আপনাদের নিজস্ব রিজিয়নে গিয়ে ওই ক্লাবের থ্রুতে আমাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারবেন। এবং এই ক্লাবের কোনো নির্দিষ্ট কোনো নাম্বার নেই যেখানে আমরা রেস্ট্রিক্টেড থাকছি, আর এটা লিমিটলেস হবে, অনেক নাম্বার হবে, এবং আমরা পুরো ম্যাচ লেভেলে চলে যেতে পারবো। কন্ট্রোল থাকবে আপনাদের হাতে, আমাদের হাতে, আপনাদের হাতে, আপনাদের হাতে একদম কন্ট্রোল থাকছে আপনাদের হাতে। এবং আপনারা ভূত এফএমকে আপনাদের সাথে, এবং ভূত এফএমে আসলে এখানে ভূত এফএমে শুধুমাত্র ঘটনা এখানে সবাই শেয়ার করেন নাই, কি কি হয় আমাদের সাথে সবাই অনেক কিছু শেয়ার করেছেন। আমি দেখতে পাচ্ছিলাম একটু আগেও অনেকে কথা বলছেন, বাবু ভাইয়ের সাথে অনেকে কথা বলছিলেন, ফারহানের সাথে, এই যে আমাদের সাথে আরেক যে ভাই আছেন। কেমন লাগছে আপনার এখানে এসে? অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে যে আজকে আমাদের রাজশাহী রেডিও স্টেশনে আসলেন। হ্যাঁ, সবার সাথে গল্প, সবার সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ। কার সাথে কথা হয়েছে আপনার? মাসুম ভাইয়ের সাথে পরিচয়। ও আচ্ছা। সো অনেক ঘটনা আমরা শুনলাম, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি আরো একজন রয়েছেন। কেমন লাগছে রাজশাহীতে যে আমরা আসলাম, একটু যদি আপনি বলতেন ছোট্ট করে আমাদেরকে। ইট ফিলস অসাম যে আসলে রাসেল ভাই আমার সামনে এখন বসে আছেন। ও মাই গড, মাই প্লেজার। ইট ওয়াজ ভেরি নাইস টাইম উইথ ইউ অল। আর
আমরা অবশ্যই চাই যে রাজশাহীতে আরো বারবার আসবেন, কারণ এখানেও অনেক মানুষ আছে যারা খুব ভালো ভালো স্টোরি বলতে পারে। সবচেয়ে বড় কথা যে স্টোরিটা না, আমি অনেকবার এটা খেয়াল করছি, আসলে এখানে এক্সপিরিয়েন্স মানুষ আছে অনেক, হরর দিক দিয়ে অনেক কিছু, হয়তো আজকে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলতে পারে, কারণ আমি খেয়াল করছি এখানে যে পরিমাণ চাপ আছে। জি, অনেক মানুষ এখনো অপেক্ষা। হ্যাঁ, সেটাই। আমি আপনার জায়গায় থাকলে হয়তো এতক্ষণ উঠে পালিয়ে সাদা দিয়ে দিতাম। হ্যাঁ, সেটাই এখন ব্যাপারটা হচ্ছে সেটাই, এবং আমারও তাই মনে হয়। এবং রাজশাহীতে একটা সময় আমি বলি যে এই যে এইখানেই এখনো পর্যন্ত আপনারা আসলে অনেক এরকম ভবন অনেক কিছু দেখতে পাবেন। আপনি ম্যাক্সিমাম মানে আপনি 10টা স্কুল ঘুরলে একটা স্কুলে একটা পুরনো ঘটনা স্কুল পেয়ে যাবেন এবং তার মধ্যে একটা ঘটনা পাবেন। ইউনিভার্সিটিতে গেলে আপনি গাদাখানেক ঘটনা পাবেন। আপনি যদি রুয়েটে যান, রুয়েটে এরকম ঘটনা পাবেন, এবং ঘটনাগুলো অলমোস্ট এক। রিক্সা হাত মানে হ্যাঁ পা নাই, পা দেখা যায় না, পা ছাড়া রিক্সা চলছে। বদ্ধভূমির ঘটনা আপনি হয়তো বলতে রাইট। তো ব্যাপারটার পিছনের দিকটা মেডিকেলের ভিতরে, এছাড়া এই শহরে আরো অনেক পুরনো অনেক বিল্ডিং আছে, মানে আপনি একটু ঘুরে দেখলে দেখতে পারবেন এখনো অনেক পুরনো জিনিস। শিক্ষিত গল্প, শিক্ষানগরী শিক্ষিত গল্প। সেটাই তো আমার মনে হয় তাই। এবং কক্সবাজারে যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের ওখানে আমরা ভূত এফএমের যে ক্লাবটা রয়েছে সেই ক্লাবটা ওপেন করতে চাই, এবং আপনাদের সাথে আমরা ঘটনা শেয়ার করতে চাই আগামী সপ্তাহে। সেই জন্য কক্সবাজারবাসী যারা রয়েছেন তাদেরকে বলবো যে আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠান, এবং ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু প্লিজ লিখে রাখুন বা মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radiofurti.fm। এখানে মাসুম পুরোপুরি টেকনিক্যালের দিকটা দেখছে এবং ঢাকায় রয়েছেন আমাদের সাথে শাহিন ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। আমাদের সাথে ফারনান, কিরকম লাগলো সবার সাথে কথা বলে? একটু এখানে যারা আছেন সবার সাথে। রাসেল ভাই, অনেক ভালো লেগেছে আসলে। আচ্ছা, রাজশাহী শহরটাকে কি ফিল করা যাচ্ছে কোনো কিছু? হ্যাঁ, রাজশাহী শহরটাতে মানে ফিল করা যাচ্ছে যে আমার সব থেকে ভালো লাগছে রাজশাহী যে মানে একদম ক্লিন একটা সিটি, রাইট, এক নম্বর। আর ভৌতিক কথা যদি বলেন আপনি, কিছু কিছু জায়গায় তো মিস্ট্রিয়াস মনে হয়, কেননা ব্রিটিশ এখানে একটা ছোঁয়া রয়েছে কিছু কিছু জায়গায়, ওই সময়কার কিছু বিল্ডিং রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলেই মানে কিছুটা মিস্ট্রিয়াস মনে হয় আমার কাছে। আমার কাছে মোট কথা ভালো লেগেছে টোটাল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভূত এফএম এর যে নতুন যে প্ল্যানগুলো সেগুলো যেন এক্সিকিউট হয়। ডেফিনেটলি আমরা সেটাই। আর সবসময় তো ঢাকাই ঘটনা শেয়ার করি। আজকে ভূত এফএম এর যে রাজশাহী স্টেশনে আসার পরে কিন্তু আপনারা অনেকের কাছে ঘটনা তো অফ দ্য রেকর্ড মানে শুনছেন, তাই না? মানে অন এয়ারের বাইরেও আপনারা শুনেছেন অনেক কিছু এবং আলাদাভাবে কথা বলছিলেন অনেকের সাথে দেখছিলাম। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আপনার সাথে কথা বলে আসি। হ্যাঁ ভাইয়া, আমি কেমন লাগছে আপনার কাছে এই মুহূর্তে? আমি রুয়েট থেকে আসছি, আবির হাসান। অসাধারণ ভাইয়া, এক কথায় অসাধারণ। আগে থেকেই ভাইয়া আমি এখান মানে ভূত এফএম এর খুবই বড় ফ্যান। রাজশাহীতে ভূত এফএম রুয়েটে ভয়টা পান নাকি মাঝে মাঝে? আসলে ভয় ভাইয়া ভালো লাগে, পেতে ভালো লাগে, ভয় পাই। আর রেগুলারই ভূত এফএম শোনা হয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু বাবু ভাইয়ের কাছে যাই। বাবু ভাই, আপনাকে যে দায়িত্বটা দিব সেটা হচ্ছে আমাদের যে কক্সবাজারে আমরা যাচ্ছি এবং কক্সবাজারবাসীদের তাহলে কি করতে হবে একটু বলে দেন। এখানে এসে আপনারা তো অনেক মানে দেখলেন তো এখানে যে সাড়া পেয়েছেন তার চেয়ে বেশি সাড়া আমরা চাই, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা চাই যে ওখানে সবাই আসুক এবং এসে শেয়ার করুক, কারণ যেখানেই যাওয়া হবে সেখানকার মানুষের নিজস্ব এক্সপিরিয়েন্স পাওয়াটা খুব ভালো জিনিস, এবং যদি আসলেই তারা নিজেরা এক্সপিরিয়েন্স করে থাকে সেটা আরো বেশি ভালো। আচ্ছা, আপনি মাঝে মাঝে কিছু সেন্স হতে পারেন এখানে আপনার ঘুরে টুরে কিছু মনে হয়েছে যাচ্ছে শহরে? না, রাজশাহী শহরটা আসলে অনেক আগের থেকেই শোনা রাসেল ভাই এটা সম্বন্ধে, যে অনেক কিছুই দেখা যায়, অনেক কিছু শোনা যায়, বিভিন্ন যে আপনি যে হাত ছাড়া মানুষের কথা বললেন, এই ধরনের জিনিস, এই জিনিসটা এক্সপিরিয়েন্স করার জন্য কিন্তু আজকে রাতে আমি ফারনানকে নিয়ে গিয়েছিলাম আপনার সেই রাজশাহী ইউনিভার্সিটিতে, ভিডিও আপ করেছি, ওখানে যে ঘুরে টুরে আসলাম। বেশ মিস্টেরিয়াস শহর, সেটাই, বেশ মিস্টেরিয়াস শহর। থ্যাংক ইউ। আপনাদের সবার সাথে কথা হবে আগামী সপ্তাহে কক্সবাজারে। এন্ড থ্যাংক ইউ রাজশাহী, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, আমাদেরকে এইভাবে সপ্তাহ জুড়ে সাড়া দেবার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত আমরা শো করছিলাম ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে রাজশাহীতে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনারা স্টিল SMS পাঠাচ্ছেন। ভূত এফএম রুকাইয়া রাজশাহী থেকে SMS করেছেন। উপশহরে ভাইয়া রাজশাহী ল্যাবরেটরি স্কুলের পেছনে একটা ভৌতিক পুকুর আছে, এই যে বলছিলাম যেটা এখনো কিন্তু শেষ হয় নাই।
এবং আমাদেরকে দেখতে পাচ্ছি অন্তু SMS করেছেন, মৃদুল আমাদের SMS করেছেন কুষ্টিয়া থেকে, এবং আজকে খুব এনজয় করেছেন তিনি, কুষ্টিয়ায় বসে রাজশাহীর ঘটনা এনজয় করছেন, একইভাবে কক্সবাজারের ঘটনা এনজয় করবেন কালকে আগামী সপ্তাহে পুরো বাংলাদেশ। রাজু আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং আপনার SMS পড়া হয় না কেন, আপনার SMS কে পড়ে ফেলেছি, আপনার SMS না পড়ে তো রাজশাহী থেকে বের হওয়া যাবে না, মুশকিল আছে। মারিয়া আমাদের কক্সবাজার থেকে লিখেছেন মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি ভূত FM, আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি অন্তু বগুড়া থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে ইটস মাই নিউ ইয়ার গিফট। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে মুস্তফা SMS করেছেন, মুস্তফা হৃদয় কুমিল্লা থেকে, এবং আজাদ আমাদের SMS করেছেন, নাফিসা নীল আমাদের SMS করেছেন, আদনান সিলেট থেকে আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন মোস্তফা, এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরিয়ান প্রান্ত, রাইট, সৃজনী রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন আমাদের হাউসটা হন্টেড, এখন জেনে কি হবে, আপনারা যদি মানে নেক্সট টাইম ডেফিনেটলি মিস করবেন না, আমাদেরকে জানিয়ে দেবেন। এবং তিনি বলছেন যে এনজয়েড দ্য শো। সামির এবং রিয়া খেয়া আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন আর সাকিব, শুভ আমাদের SMS করেছেন হিমেল সহ আরো অনেকে যারা আমাদের SMS করতে পারেননি তারা ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ফেসবুকে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, এবং ফেসবুকে তারা লিখছেন, আমাদের অনেকগুলো ভিডিও আপ করেছেন জিলানি, সেগুলো আপনারা মানে জাস্ট চেক করে নিন একটু প্লিজ। এবং এখানে রাজশাহী যারা আছেন, আমরা মানে এরকম না যে স্টুডিওতে বসে বললাম আমরা এখন রাজশাহীতে, ইটস নট লাইক দ্যাট। আমরা রাজশাহীতে এসেছি এবং রাজশাহীবাসীর সাথে আমাদের স্টুডিওতে, ফুর্তি যে স্টুডিওতে, সেইখানে আমরা নিজেরা, এখানে আওয়াজ আছে সবকিছু, এবং এখানে আমরা লোকজনের সাথে কথা বলছি, সেই ভিডিওগুলো আপ করা হয়ে গেছে। এবং এটা এরকম না যে আমরা মানে রাজশাহীতে আমরা সবভাবেই আছি আর কি, হ্যাঁ, আমাদের অফিস সবকিছু, দিস ইজ সামথিং টু বি প্রাউড অফ, রাইট? সো যাই হোক, আমরা চলে যাব, এখন আমাদের শেষ করতে হবে, বাট আমরা বলি যে আমাদের ফেসবুকে এখনো দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট রুয়েটের স্টুডেন্ট আমাদের কথা হয়েছে। আজকে ভূত FM শুনে ভয় লাগছে লিখেছেন লাভ ভূত FM ময়মনসিং থেকে অনেকে লিখেছেন, ফেসবুকে দেখতে পাচ্ছি। এটা নাম, আচ্ছা, ওনার নাম হচ্ছেন প্রান্ত মিক্স। আচ্ছা, সাইদা আক্তার, এমডি মানিক, এছাড়াও দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে তিনি লিখেছেন, রাজশাহীর মধ্যেই। আমাদের সাথে রয়েছেন পারভেজ খুলনা থেকে, রনি আছেন আমাদের সাথে, এমডি মালিক রয়েছেন আমাদের সাথে, শামীম রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাসেল আহমেদ, শামীম হোসাইন সহ আরো অনেকে। আমাদের যে ফেসবুকে যে ভূত FM যে পেজটা রয়েছে সেখানেও আমাদের একটা ভিডিও আপ করা হয়েছে, এবং সেখানেও দেখতে পাচ্ছি যে আমাদের অনেক লিসেনার কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেহনুমা অর্চি আমাদের সঙ্গে রয়েছেন, ভূত FM রক্স তিনি লিখেছেন, ঢাকা থেকে শুনছি লিখেছেন হাসিব, এছাড়াও এমডি আব্দুল হুসাইন আমাদের সাথে রয়েছেন, মার্ক ডন আমাদের সাথে রয়েছেন আরো অনেক। কথা হবে আবারও আগামী শুক্রবারে ইনশাআল্লাহ কক্সবাজার থেকে, এবং কক্সবাজারের অতিথি আপনাদেরকে আরো একবার, কক্সবাজারে যারা অতিথি হতে চান, আমাদের স্টুডিওতে আসতে চান, আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, আমাদেরকে আপনারা ইমেল করুন, ইমেল করে আপনাদের ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার শহরেই আমরা শো করবো, আপনার কাছাকাছি থাকবো, সুতরাং অবশ্যই আমাদের স্টুডিওতে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করুন, সেরা ঘটনাগুলো। এবং রাজশাহীতে আপনারা দেখলেনই কিভাবে আমরা মানে এখানে শো করলাম, সুতরাং কক্সবাজারে তো ইনশাআল্লাহ আরো বেশি সাড়া পাবো আশা করছি। সেটা কথা হবে আবার আগামী শুক্রবারে কক্সবাজার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকুন। থ্যাংক ইউ রাজশাহী অ্যান্ড কক্সবাজার, গেট রেডি। কথা হবে আগামী শুক্রবারে, আজকের মতো এখানেই, টাটা।